নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে বিজেপি যুব মোর্চার তিরঙ্গা যাত্রা, অংশগ্রহণ 17 নম্বর ওয়ার্ডের যুবকরা। পিতার সম্পত্তি দখলের অভিযোগে 4 পিসির বিরুদ্ধে মামলা যুবকের। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুর কাণ্ডে জড়িত 2 জনকে আটক করল কাছাড় পুলিশ। কালীবাড়ির সুভাষ হাই স্কুলে অসমীয়া অভিধান বিতরণে ক্ষোভ, ভাষা ষড়যন্ত্রের অভিযোগ সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটির। এবার সংবাদ বিস্তারিত। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি মধুরা ব্রিজ পয়েন্ট সংলগ্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শিলচরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলচর মেডিকেল কলেজ সংলগ্ন শহীদ মঙ্গল পাণ্ডে পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিন শিলচর 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইনজীবী ইকবাল হোসেন নিজের ওয়ার্ডের যুবক সমর্থকদের নিয়ে র্যালিতে যোগ দেন এবং রামনগরের বিভিন্ন এলাকায় বাইক মিছিলের নেতৃত্ব দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী ইকবাল আহমেদ বরভূয়া বলেন, আজ আমরা হর ঘর তিরঙ্গা অভিযানের উদ্যোগে একত্রিত হয়েছি। এটি একটি জাতীয় সচেতনতা অভিযান, যার লক্ষ্য প্রতিটি ভারতীয় পরিবারের ঘরে আমাদের প্রিয় 3 রঙের পতাকা, ঐক্যের প্রতীক তিরঙ্গা উত্তোলন করা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে অনুপ্রাণিত হয়ে আমরা এই কর্মসূচি পালন করছি, যাতে প্রতিটি নাগরিক তিরঙ্গার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের কর্তব্য হলো তিরঙ্গার মর্যাদা রক্ষা করা এবং গর্বের সঙ্গে তা ওড়ানো। আসুন আমরা সবাই মিলে প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলনের এই মহৎ উদ্যোগকে সফল করি এবং দেখাই যে ভারতবর্ষ শুধু স্বাধীন নয়, বরং প্রতিটি নাগরিকের হৃদয়ে স্বাধীনতার প্রতীক তিরঙ্গা উজ্জ্বল ও গর্বিত। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। কাছাড় বিজেপির যুব মোর্চার ডাকে আমরা 17 নম্বর ওয়ার্ড থেকে এক তিরঙ্গা র্যালি অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচু থেকে এই যাত্রা বের করে আমরা মঙ্গল পাণ্ডে স্ট্যাচু অবধি যাব। ওই তিরঙ্গা যাত্রায় আমরা সামিল হতে যাচ্ছি। মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গার অংশ হিসাবে এবং আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই মিশনারি এবং দূরদর্শী চিন্তার অঙ্গ হিসাবে এবং মঙ্গল পাণ্ডে যিনি স্বাধীনতার প্রথম সংগ্রাম চেতনা জাগিয়েছিলেন, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে যুবকরা ব্যাপক হারে উৎসাহিত। ওনারা আজকে এই তিরঙ্গা যাত্রায় সামিল হতে যাচ্ছেন। পিতার সম্পত্তি হড়প করার অভিযোগে 4 পিসির বিরুদ্ধে মামলা করেছেন বেরেঙ্গা 2য় খণ্ডের এক যুবক। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বেরেঙ্গা 2য় খণ্ডের অস্থায়ী বাসিন্দা ও উজান তারাপুর চা বাগানের স্থায়ী বাসিন্দা সাজু উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তাঁর প্রয়াত পিতা জালিম উদ্দিন চৌধুরীর সম্পত্তি 4 পিসি বেআইনিভাবে বিক্রি করেছেন। সাজুর অভিযোগ, তাকে ও তার একমাত্র বোনকে অন্ধকারে রেখে 4 পিসি শেলি বেগম চৌধুরী, শিরিনা বেগম চৌধুরী, জলি বেগম চৌধুরী ও লিলি বেগম চৌধুরী তার বাবার কোনো সন্তান নেই বলে মিথ্যা তত্ত্ব দিয়ে পৈতৃক জমি ভূমাফিয়া অমিত হোসেন বরভূয়ার কাছে বিক্রি করেছেন। লোকমুখে খবর পেয়ে তিনি ও তার বোন উজান তারাপুর থেকে বেরেঙ্গা এসে পুরো ঘটনা জানতে পারেন। তিনি আরও জানান, এ বিষয়ে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে অভিযুক্ত 4 পিসি বিনা শর্তে পিতৃসত্ত্ব তাদের নামে লিখে দেওয়ার জন্য তাকে ও তার বোনকে চাপ সৃষ্টি করেছেন। সাজুর অভিযোগ, অভিযুক্ত ভূমাফিয়া অমিত হোসেন বরভূয়াও তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। ঘটনায় শিলচর সদর থানায় অমিত হোসেন বরভূয়া ও 4 পিসির বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচারের দাবি জানিয়েছেন সাজু উদ্দিন চৌধুরী। এদিকে সাজুর বোন ও বেরেঙ্গা 2য় খণ্ডের গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের দাবি তুলছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আমার নাম সাজু উদ্দিন চৌধুরী, আমার বাবার নাম হল ডালিম উদ্দিন চৌধুরী। আমরা বেরেঙ্গা আসলাম, আমার বাপ মরার বাদে
আর গড়াই আমাইতে মারি না আমরা ফোনতে দাও লইলাই তে বাদে আমরা অনেক মানুষ তো তুকাইয়া পাইছি না বাদে ইমরান বাইরে পাইছি আর সারিমুল বাইরে পাইছি আর পঞ্চায়েত ডে পাইছি গিয়া বিচার দিছি গিয়া বিচার দেওয়ার বাদে ও তো তারা আর কি তোরা মাতিছিলা বাদে ওটা মাথায় কাম হয়েছে না বাদে গিয়া কেস দিছে গিয়া আমার বউ তো আমি সারিমুল ভাই আন্ডারে নিয়ে গিয়া কেস দিছে গিয়া ও তো আমার বেচিলে শুনিয়া আমরা আইসি আইয়া গাঁৱত বিচাৰ দিছি বিচাৰিৰ গেছে দেওয়া পরে তারা কোনটা মাতিছি না আমরা আইনের দ্বারা গেছি শেলি জেলি তারা মিলিয়া বেচিছুন মিলি জুলি তারা সবে বেচিছুন পরে আমরা তো কেসে গেছি আইন গেলে তা আইনে আমরা কেস মামলা করা পরে তা আইনে যেটা দে এখন আইনে দিতা অমিতে যে জমিন লইছে অমিত নাম আমরা বাড়িতেও যায় আমরা ফোনও দমকায় আমরা টাকা দিলে মগু শেষ করিলাও কইয়া আমরা মানি না আমরা শেষ করতে চাই না আমরা জমিন লাগে আমরা জমিন চাই আর আমরা কোনটা চাই না দুইটা মানুষ তারা আমার মানে নিজের আপন বাতিজার মানে সারখাতো ভাই ছেলে তার নাম আমরা আর কি বাচ্চু ভাই ডাকি কিন্তু তার বাড়ার নাম হলো ডালিমুদ্দিন চৌধুরী সবাই চিনে না কিন্তু বাচ্চুর ছেলে মেয়ে তারা যে বিচারির কাছে গিয়া যে বিচারটা দিছিল এই বিচারিগুলা তার বিচারের লাগিয়ে একটু চেষ্টা করায় আজ ও বিচারির উপরে কেস মোকদ্দমা কেনে পড়ছে এটাই আমরা বহুত দুঃখিত এখন দাঁড়িয়ে খুন্দাত কেছে না তারা কিন্তু পরে যে বাচ্চুর বোন শেলি মেরি শেলি চিরি জলি লুলি তারা 4 জনে এই বিচারির উপরে কেস মোকদ্দমা লাগাই দিছে কিন্তু বিচারিগুলা একদম বেহুদা কেসের আসামি বনিছে এরা কিন্তু কোনো কিছুত গেছে না হে মানে সাজুদ্দিন আর লাইলা বেগম তারা নিজে তারা কেসটা করছে তারা বাবার তারা পিতৃ সম্পত্তির উপরে এখন তার পিতৃ সম্পত্তিটা তার পিসি মানে যে বেশিছে তার এই সত্যটা লাগে তার জমিনটার দরকার আছে কারণ হে বাচ্চুর ছেলে ডালিমর ছেলে আমি এখন চাই আর তারা কীরকম ওই জমিনটা তারা বাড়িটা খাওয়াইয়া তারা দেওয়া যায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান রবিবার রাত 10 আগস্ট শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের SMCH ডায়ালিসিস সেন্টারের ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেন্টারে ঢুকে রোগীর বেড, একাধিক কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি এবং আসবাবপত্র ভাঙচুর করে। মোট 14টি ডায়ালিসিস মেশিনে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই ঘটনা নিয়ে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারের কর্মী 2 যুবককে আটক করে এবং পুলিশের তদন্তকালে আটক করা 2 যুবককে স্বীকার করেছে মেডিকেলের ডায়ালিসিস সেন্টারের ভাঙচুর কাণ্ডে তারা জড়িত ছিল এবং 2 জন ডায়ালিসিস সেন্টারের কর্মী সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান আটক করা 2 যুবকের নাম হলো সমীর উদ্দিন আনসারি, আলমগীর মিয়া। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যদি জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ডায়ালিসিস কেন্দ্ৰত দুৰ্বৃত্তই এটা ঘটনা সংঘটিত কৰে আৰু তাত তেওঁলোকে অতৰ্কিতে সোমাই তাত 8টাকৈ ডায়ালিসিস মেচিনত লোহাৰ ৰডেৰে ভঙা চিঙা কাম কৰে। গতিকে যি ঘটনাটো যেতিয়া পোহৰলৈ আহে চিকিৎসা মহাবিদ্যালয়ৰ যিজন প্ৰিন্সিপাল ডাঙৰীয়া তেওঁ লগে লগে বিষয়টো আমাক অৱগত কৰে আৰু লগে লগে আমি সেই তাত সেই শিলচৰ মেডিকেল কলেজত গৈ আমি উপস্থিত হওঁ আৰু আমি লগে লগে ডগ স্কোৱাড, ফৰেনচিক আৰু তাৰ লগতে ফিংগাৰ প্ৰিণ্টছৰ জৰিয়তে আমি তাত আমাৰ অনুসন্ধান আৰম্ভ কৰোঁ আৰু অনুসন্ধান কালত জোৰ তদন্ত কৰাৰ পিছত আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে যি দুজন ইয়াৰ লগত দুৰ্বৃত্ত বা কালপিত জড়িত হৈ আছে त्या 2 জনকে আমি ধৰিবলৈ সক্ষম হৈছো আৰু 2 জনক আমি হুটপুছ কৰাৰ কালত তেওঁলোকে এই কথা স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। প্ৰথম কথা হ'ল তেওঁলোকে সেই ঠাইৰে যেটো ডায়ালিসিস সেন্টাৰ আছে সেই ডায়ালিসিস সেন্টাৰে এজন হ'ল হাউসকিপিংত কাম কৰা ব্যক্তি আৰু তেওঁৰ নাম হ'ল সমীৰ উদ্দিন আনসাৰী। তেওঁ 19 বছৰ বয়স, তেওঁৰ ঘৰ হ'ল লালা হাইলাকান্দি। তেওঁ এই ঘটনাটো সংঘটিত কৰিছে আৰু তেওঁৰ লগত সহযোগ কৰিছে আন এজন ব্যক্তি
আৰু সেই ব্যক্তিজনৰ নাম হ'ল আলমগীৰ মিয়া। তেওঁ টেকনিচিয়ান হয়, 28 বছৰ বয়স, আৰু তেওঁৰ ঘৰ হ'ল ত্ৰিপুৰা, আৰু তেওঁ এপলো ডায়ালিচিছ ইউনিটৰ হৈ তাত তেওঁ কৰ্মৰত হৈ আছে। গতিকে এই দুয়োজন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত, আৰু যিজনে এই ঘটনাটোৰ ৰডৰ জৰিয়তে লোহাৰ ৰডেৰে মৰিয়াই এই 8টা ডায়ালিচিছ মেচিন তেওঁ ভাঙিছে, সেইকেইটা তেওঁ স্বীকাৰ কৰিছে, আৰু তাৰ লগতে তাত থকা কম্পিউটাৰ আৰু প্ৰিণ্টাৰো তাত ধ্বংস কৰিছে, সেইকেইটা কথাও তেওঁলোকে স্বীকাৰ কৰিছে। আৰু 3 মহলৰ ওপৰত থকা এই ডায়ালিচিছ চেণ্টাৰটোত তাত CCTV নথকাৰ সুযোগ লৈ তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। বৰ্তমান আমি তেওঁলোকক লৈ দূৰ তদন্ত চলাই আছোঁ, আৰু ঘটনাৰ আঁৰত আৰু যদি কোনোবা ব্যক্তি বা আৰু কিবা মটিভ বা নেক্সাছ যদি লুকাই আছে তাক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰি আছোঁ। কিন্তু বৰ্তমানলৈকে এইটো আছে যে এই যিটো ঘটনাৰ এটা অমানৱীয় ঘটনা, য'ত ডায়ালিচিছ চেণ্টাৰত যিসকলত ৰোগীয়ে গৈ প্ৰতিদিনে চিকিৎসা লাভ কৰে, সেই চিকিৎসা কেন্দ্ৰটোৰ ভিতৰত সোমাই 8টাকৈ ডায়ালিচিছ মেচিন ধ্বংস কৰাৰ যিকেইজন ব্যক্তি মূল অভিযুক্ত ব্যক্তি 2জনকে আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এতিয়া তেওঁলোকক আমি মাননীয় আদালতত ইতিমধ্যে প্ৰেৰণ কৰিছোঁ, আৰু আদালতৰ পৰা আমি অনুমতি লৈ তেওঁলোকক আমি পুলিচ হেফাজতত ৰাখিছোঁ, আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে সোধপোছ কৰি আছোঁ। আৰু আমি আশা কৰিছোঁ যে ইয়াৰ সৈতে জড়িত আৰু যিসকল ব্যক্তি আছে, আৰু যিসকল ব্যক্তিয়ে চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চৌহদত থাকি কিছুমান দালালি ধৰণৰ কাম কৰি আছে, তেওঁলোকেও হয়তো ইয়াৰ লগত সম্পৰ্কিত থাকিব পাৰে। সেইকাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ, আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। আৰু তাৰ লগতে আমি যিহেতুকে বিষয়টো অনুসন্ধান কৰিছোঁ, আৰু সকলো ধৰণৰ স্থানীয় ৰাইজৰ দুৰ্গত ৰোগীসকলৰ পৰিয়ালৰ লোকেও আমাক সহযোগ কৰিছে, আৰু তেওঁলোকে যিবিলাক বিষয় আমাৰ আগত দাঙি ধৰিছে বা অভিযোগ তেওঁলোকে দাঙি ধৰিছে, সেই বিষয়বিলাক মুকলিভাৱে লৈ আমি তদন্ত চলাই আছোঁ। আৰু এই যিটো তেওঁলোকৰ এটা এই চক্ৰই, দুষ্কৃতিকাৰী চক্ৰই এই ঘটনাটা অমানৱীয় এটা ঘটনা সংঘটিত কৰিলে, আৰু এই চক্ৰটোৰ লগত জড়িত থকা আন যিসকল ব্যক্তি আছে, আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰেই তেওঁলোককো আমি কৰায়ত্ব কৰিব পাৰিম। কি কাৰণত আমি বৰ্তমানলৈকে তদন্ত চলাই আছোঁ, আৰু এতিয়াও তাৰ কিছু কথা আমি তাৰ পৰা আনাৰ্ট কৰিবৰ কাৰণে আমাৰ বাকী আছে। কিন্তু প্ৰাৰম্ভিক তদন্ত এইটো দেখা গৈছে যে তেওঁলোকে সেই ডায়ালিচিছ চেণ্টাৰটোত এটা দালাল চক্ৰ এটা জড়িত হৈ আছে, যিসকলে দুৰ্গত ৰোগীৰ পৰা কিছু অৰ্থ সংগ্ৰহ কৰে, আৰু সেই অৰ্থ সংগ্ৰহৰ ভাগ বতৰালৈ তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছিলে, আৰু সংঘাতৰ ফলতেই এই ঘটনা সংঘটিত হৈছে। এইটো যিটো কাৰণ এতিয়ালৈকে আমাৰ তদন্ত সম্পূৰ্ণ হোৱা নাই, তদন্ত এতিয়াও আমাৰ চালুকা অৱস্থাত আছে। গতিকে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আমি ৰাতি 3 বজা 4 বজালৈকেও আমি তেওঁলোকক লৈ আমি ঘটনাস্থলী পৰিভ্ৰমণ কৰিছোঁ, আৰু তেওঁলোকক সোধপোছ চলাই আছোঁ। আৰু গতিকে আৰু ইয়াৰ পৰা আমি আৰু কি ধৰণৰ কথা বা যিটো কথা মই কৈছোঁ, আপোনালোকে যিখিনি কথা অৱতাৰণা কৰিছে যে ৰোগী বা দুৰ্গতসকলৰ যিবিলাক আৰু তেওঁলোকে অভিযোগ আমাক দাঙি ধৰিছে, সেইবিলাকো আমি ইয়াৰ এই তদন্তৰ আওতাত আনি আমি তদন্ত কৰি আছোঁ। গতিকে যিয়ে বিষয় তাৰ তদন্তৰ আওতাত আহিব আৰু প্ৰমাণিত হ'ব, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। স্থানীয় ৰাইজে আৰু দুৰ্গত লোকসকলে তেনেকুৱা কথা আমাক অৱতাৰণা কৰিছে। গতিকে আমি যিহেতুকে তদন্ত চলাই আছোঁ, আৰু তদন্ত আমি মুকলিকৈ তদন্ত চলাইছোঁ, কোনো পূৰ্বানুমান লৈ আমি তদন্ত কৰা নাই। গতিকে যিবিলাকে বিষয় আহিছে, সেই সকলো বিষয়বিলাকেই তদন্তৰ আওতাত আছে। আৰু ইয়াত আপোনালোকে দেখিব যে আমি কিছুদিনৰ আগতে মানে এটা ফেক চিকিৎসক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ, আৰু সেইবিলাক লৈ কিছুমান স্থানীয় ৰাইজে আহি আমাক আৰু নাগৰিক সমাজে আহি আমাক কিছু কথা অৱতাৰণা কৰিছে যে এনেকুৱা কিছু বিষয় থাকিব পাৰে, যি বিষয়কেইটা আপোনালোকে তদন্তত আনিব লাগে, আৰু সেইবিলাকো আমি তদন্ত কৰি আছোঁ। আৰু তদন্ত কালত যি দোষী প্ৰমাণিত হ'ব, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ম।
বরাক উপত্যকার বাঙালি অধ্যুষিত এলাকায় অসমীয়া অভিধান ও মানচিত্র বিতরণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালো সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি। মঙ্গলবার কালীবাড়ি সুভাষ হাই স্কুলে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ, জুতা, ট্র্যাকস্যুট, মাদুর, রেনকোট, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দেওয়া হয় অসমীয়া অভিধান ও অসমীয়া ম্যাথ বই। এই উদ্যোগের শাসক দলের স্থানীয় নেতারা প্রশংসায় পঞ্চমুখ হলেও কমিটির সম্পাদক গৌরীশ চক্রবর্তী তা তীব্র ভাষায় নিন্দা করেন। তার অভিযোগ, বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা, যেখানে বাংলা ভাষায় অস্তিত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন একাদশ শহীদ সহ দিব্যেন্দু দাস, যিশু ও জগন্ময় দেব, জগন প্রমুখ। বিশেষ করে কালীবাড়ি ও সনবিল উপকূলীয় অঞ্চলে অসমীয়া ভাষাভাষী কেউ নেই, তবুও ছাত্রছাত্রীদের মধ্যে অসমীয়া অভিধান বিতরণ করা হয়েছে, যা বাংলা ভাষীদের মধ্যে কৌশলে অসমীয়া ভাষা প্রবেশ করানোর চেষ্টা। গৌরীশ চক্রবর্তী অভিযোগ করেন, সম্প্রতি বাংলা ভাষা নিয়ে এক নেতার বিতর্কিত মন্তব্যের গোড়া দেশের বাংলার সমাজ উত্তেজিত ও উদ্বিগ্ন। এর মধ্যে কালীবাড়ি সুভাষ হাই স্কুলে এ ধরনের পদক্ষেপ বাংলা ভাষার অস্তিত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এ ঘটনার বিরুদ্ধে বাংলাভাষী বিভিন্ন সংগঠনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। যেটা গত আমরা শুনছি মে মাস সেটা স্যাংশন হয়েছে, কিন্তু এরপরে তাই আর 4-5 মাস পরে কাজও ধরাইছে। ধরানির পরেও এখন পর্যন্ত যতটুকু হয়েছে দেখা যাক। যদি প্রশ্ন করা হয় যে এই কাজ আর হয় না, এখানে তাই এখন না টাকা উঠানো যায় না, টাকা উঠাইতে গেলে এই ঘন ঘন টাকা উঠাইলে এটা অসুবিধা হয়ে যাব। এই গজুয়ার দেখাই মানে কাজ এখন পর্যন্ত বন্ধ। প্রায় 10-15 ব্যাগ সিমেন্ট করে কন্ডেম। মানে তার মূল সমস্যাটা কি দেখায়? টাকা কি জন্য উঠে না? এটা কি মানে আমরা খালি ওটাও কই মানে টাকা কত ঘন ঘন উঠাইলে তারা কিটা ধরে লিখবো তারা। আচ্ছা, এটা তো বুঝতে পার আমরা বুঝি না। কোনোদিনও উঠিছে না। ইয়া পেশেন্ট আগরও আর বর্তমানে ও আমি নিজে দেখছি না। মেম্বার প্রায় আমি 9-10 বছর থাকি স্কুল, কিন্তু এই পেশেন্ট যে সময় আসলা পেশেন্ট থাকা অবস্থায় কয়দিন খাঁচা সবজি মিলছে। আর পেশেন্ট যেমনি স্কুলে বাইরে গেছেন থান রোজির উদ্দেশ্যে অন্য ভাই ই মাস্টারে আর খাঁচা সবজি আনিয়ে স্কুলে তুলিছুন না। ইলা খানির প্রায় আমরা অঘটন হয়। স্কুলেও চাউল পাওয়া যায় না, কোনো কিছু না। চাউলের দিন জিও দেখান যায় নাই, কইবা চাউল নাই, খানি বন্ধ। আমরা কমিটিতে গিয়া আমরা ঘর থাকি চাউল আনি আমরা বাচ্চারা খাওয়াইছি, কিন্তু আমরা স্কুলের কমিটির চাউল ফান্ড চাউল আছে কি না আছে তাও হিসাবটা পুরা শিওরও পাওয়া যায় না, কোনো কিছু না। 397 এলপি স্কুল 3 দিন থেকে খানি নাই। গত পরশু দিন হাফ করিয়া ছাত্ররা খাইছে। কালকেও খানি নাই, আজকেও খানি নাই, আজকে বুধবার, আজকেও খানি নাই। কি জন্য? মাস্টারদের জিজ্ঞেসলাম, মাস্টারের কইছেন চাউল নাই, চাউল আইছে না, চাউলের লাগি আমরা খানি বন্ধ। আমরা কইলাম মাস্টারদের বলে আপনার যদি চাউল নাই যখন আমরা একটা লিখিয়ে দেন যে চাউল নাই কেন, খানি বন্ধ, আমরা দেখবো অফিসও গিয়া, কিন্তু মানে আমরা কোনো সুরা পাইনি। তাই কইলা না আমি এরকম লিখিয়ে দিতে পারতাম না। কইয়া আমরা ছাত্র আজকেও খানি নাই। তো সরকারি চাউলগুলো কোঅপারেটিভ থেকে এই ব্যাপারে তারা কি দেখাইছে? তারা কইছেন যে কোঅপারেটিভ চাউল স্কুল বন্ধ আর আগে রিসিভ করা হয়েছে, কিন্তু চাউল এখনো আনছেন না। তাই কইছেন যে চাউল এখনো দিছে না, তারা ফাটাইয়া খানি বন্ধ। এখন 4জন মাস্টারের মাঝে 2জন নাই, 2জন আছেন। এরপরে বন্ধর আগে আমরা কমিটির ইয়ে থেকে একজন মেম্বারে চাউল দিছে, গড়টা কিনিয়া দেওয়ার পরে খানি হয়েছে। চাউল নাই স্কুলে, আমরা আগেও দিছি। আজকেও যদি চাউল নাই কইতা, কালকেও যদি চাউল নাই হতে তাহলে তো আমরা কমিটির মেম্বার সকল আসলাম, মনে করি আমরা প্রেসিডেন্ট নাই কেন, আমরা খানিটা চাউল দিলাম, মানে খানিটা তো আর বন্ধ হয় না। এর আগেও এরকম করছে, এর আগেও হয়েছে প্রায়। মানে আর পাতলা ডাইল আর কিছু মিলে না, আর শুধু ডাইল দিয়া ভাত খায় বাচ্চাইতে, এটা মানে আর অন্য কিছু নাই। বাজার সাজা সবজি বলতে খোলাগ্রাম স্কুলে কোনো দিনেতে সবজি এই স্কুলে। বৃহস্পতিবার ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে শিলচর কলেজ স্থিত অভিনব ক্লাবের সদস্যদের উদ্যোগে ঐতিহ্যবাহী সুভাষনগর প্রাইমারি স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন অভিনব ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ পরিচালনা কমিটির সদস্যরাও সহযোগিতা করতে দেখা যায়। বক্তব্যে অভিনব ক্লাবের সম্পাদক সমর বিজয় ঘোষ বলেন, ওনারা প্রত্যেক বছর 15 আগস্টের প্রাক মুহূর্তে শিলচরের বিভিন্ন রাস্তার পাশে এইভাবে বৃক্ষরোপণ করে থাকেন পরিবেশ রক্ষার্থে, কিন্তু সেই গাছগুলো দেখাশোনার অভাবে নষ্ট হয়ে যায়। তাই ওনারা এবার ক্লাবের সদস্য আশিস দাসের বিশেষ সহযোগিতার কারণে সুভাষনগর প্রাইমারি স্কুল চত্বরে বৃক্ষরোপণ করতে পেরে খুবই আনন্দিত এবং আশা ব্যক্ত করেন যাতে সঠিকভাবে রোপণ করা বৃক্ষগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে বড় হয় এবং স্কুলের আবহাওয়া ভালো থাকে। শঙ্কর দাস বলেন, এই অভিনব ক্লাবের থেকে যারা এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছেন ওনারা সবাই এই স্কুলের প্রাক্তনী ছাত্র এবং ওনারা স্কুলের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করতে পেরে গর্ব অনুভব করেন।
স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয়া চন্দ বলেন, বৃক্ষরোপণ হলো গাছ লাগানোর প্রক্রিয়া বা কর্মযজ্ঞ। এই বৃক্ষরোপণ কর্মযজ্ঞে যোগদান করতে খুবই আনন্দিত ও অভিনব ক্লাবের সদস্যদের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষনগর প্রাইমারি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আশিস দাস, সমীরণ চৌধুরী, কল্যাণ চক্রবর্তী, তারাশঙ্কর চক্রবর্তী, সঞ্জু নন্দী, রঞ্জিত চক্রবর্তী প্রমুখেরা। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার রেসপেক্টেড অভিনব ক্লাবের মেম্বার স্যার, আমার কমিটির প্রেসিডেন্ট স্যার, আপনারা এত সুন্দর প্রোগ্রাম আমার স্কুলে অনুষ্ঠিত করার জন্য আজকে বিএনপি সুভাষনগর প্রাইমারি স্কুলে 79 ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম উপলক্ষে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি। তো আমি আমার ক্লাবের সবাই সদস্যদের ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করবো আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ। যে প্রোগ্রামটা ওরা নিয়েছেন অভিনব ক্লাব, ওটাকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ওরা কলেজ রুটের, আর এখন জানলাম যে ওরা ওই স্কুলের ছাত্র ছিলেন ছাত্রীরা। আমরা অনেক আনন্দিত এবং আমরা সাধুবাদ জানাই যে আজকে এই প্রোগ্রামটা ওনারা যে আমাদের এই স্কুলে বেছে নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমরা এই স্কুলের আগের সবের কাছেই আমরা সাহায্যপ্রাপ্ত ছিলাম। আজ ওনারা এই অভিনব ক্লাবের প্রেসিডেন্ট বলুন, সেক্রেটারি বলুন, বাকি কার্যকর্তারা বলুন, ওরা এসেছেন, ঠিকই আমরা আনন্দিত। আমরা আশা রাখি এইভাবে যে ওনাদেরকে পাবো আমাদের সহযোগিতার জন্য। আর এইভাবে আমরা যে ইয়েটা দিয়েছেন ওরা সুযোগটা, আমরাও চেষ্টা করবো যেগুলো গাছ লাগানো হয়েছে যেটা রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আমি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ বা ছাত্রছাত্রীরা যারা আছেন ওরা যে এই সুযোগটা পেয়েছে, এই গাছগুলো যদি ঠিকভাবে মেনটেন করা যায় হয়তো আরও 2 বছর পরে আমরা ভালোভাবে দেখবো এই গাছগুলো অভিনব ক্লাব লাগিয়েছিল, আজ এই গাছগুলো আছে। এই বলে আমি আমার সব যারা এসেছেন ক্লাবের মেম্বাররা সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার হেডমিস্ট্রেসকে আমি ধন্যবাদ জানাই, ওনার স্কুলে এসেছেন। দু একটা কথা, স্বাধীনতার ৭৯তম বছরের পুণ্যলগ্নে আমরা আজ অভিনব ক্লাবের সদস্যরা সুভাষনগর পাঠশালায় মিলিত হয়েছি বৃক্ষরোপণ অনুষ্ঠানে। বৃক্ষরোপণ আমরা অ্যাকচুয়ালি প্রতি বছরই করে থাকি। এইটা অভিনব ক্লাবের এই সময়টাতে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। আমরা বৃক্ষরোপণ অন্য বছর যেমন আমার রাস্তার পাশে আমরা করে থাকি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আমরা বৃক্ষরোপণ করে আমরা মানে আনন্দ পাইনি, কারণ গাছগুলো আমরা বাঁচাতে পারিনি। সেইবার আমরা আমাদের ক্লাবের সদস্য আশিস দাস মহাশয়কে অনুরোধ করলাম যে আমরা তো প্রতি বছর রাস্তার পাশে বৃক্ষরোপণ করে থাকি, কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারি না রক্ষণাবেক্ষণের জন্য। তুমি একটা রাস্তা বের করে দাও যে যদি আমরা স্কুলে করতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ ওইখানে তো দিদিমণিরা থাকবেন বা স্টুডেন্টরা থাকবেন, ওইখানে রক্ষণাবেক্ষণ ভালো করা হবে। তাই আশিস আমাকে অনুমতি দিল সুভাষনগর পাঠশালায় আমরা চলে যাই। সুভাষনগর পাঠশালা অ্যাকচুয়ালি আমাদের প্রাক্তন স্কুল। আমরা 50 বছর আগে এই সুভাষনগর স্কুলে আমি, সঞ্জয় নন্দী, সমীরণ চৌধুরী, আমরা 3 জন একসাথে 50 বছর আগে এই সুভাষনগর পাঠশালায় প্রথম পড়াশোনার কাজ শুরু করি। প্রথম প্রি প্রাইমারিতে ভর্তি হই। ভালো লাগছে ওইটাই যে আমাদের প্রাক্তন স্কুল আর আমাদের পড়াশোনার শুরুয়াতে এই স্কুলেই আমরা শুরু হয়েছিল। হ্যাঁ, আজকে এসে আমরা বৃক্ষরোপণ করছি। আর স্কুল অনেক চেঞ্জ হয়েছে। দিদিমণি, ম্যাডাম সবাইকে ধন্যবাদ স্কুলটা এইরকম সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। বিশাল জয় দিয়ে মাতৃভূমি কাপের নিজেদের অভিযান শুরু করল লোকনাথপুর এফসি। এবার প্রথম রাউন্ডের খেলায় ডি গ্রুপ থেকে প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল লোকনাথপুর। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ রাজনগর এফসিকে 8-0 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় এদিন মাঠে ছিল উৎসাহী ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। এদিন প্রথমার্ধে খেলায় 4-0 গোলে এগিয়ে থাকে লোকনাথপুর এফসি। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর এফসি দলের খেলোয়াড় রসিয়ামা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সমাজসেবী বিকাশ সিং ও রুহুল আলম বরভুইয়া। এদিন খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন, নজরুল আলম ও জাফর বরভুইয়া। শুক্রবার গ্রুপ ডির দ্বিতীয় খেলায় টিএইচবি আরজানপুর এফসি ও ছোট শালগঙ্গা বিএফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম।
শিলচরে বিজেপি যুব মোর্চার তিরঙ্গা যাত্রা, অংশগ্রহণ 17 নম্বর ওয়ার্ডের যুবকরা। পিতার সম্পত্তি দখলের অভিযোগে 4 পিসির বিরুদ্ধে মামলা যুবকের। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুর কাণ্ডে জড়িত 2 জনকে আটক করল কাছাড় পুলিশ। কালীবাড়ির সুভাষ হাই স্কুলে অসমীয়া অভিধান বিতরণে ক্ষোভ, ভাষা ষড়যন্ত্রের অভিযোগ সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটির। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।